হ্যালো, সবাই শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, লাস্ট আমরা কি করলাম শেষ ক্লাসে? WSS নিয়ে করছিলেন স্যার। রাইট, WSUS দিয়ে আমরা কাজ করেছিলাম, তাই না? তো ওটা ছিল হলো আপনার WSUS-টা ছিল হলো আপনার ফার্স্ট মডিউলের লাস্ট আর কি টপিক। তো এখন আপনারা বলেন ফার্স্ট মডিউলে কি অবস্থা আপনাদের? প্র্যাকটিস করছেন কেউ কিছু? ওকে, স্যার ওই যে জিপি আপডেটটা স্যার দেখাবেন স্যার, ওই লাস্টের দিন সার্ভারের ওই দিক থেকে করা হয়েছিল। হ্যাঁ, বাকি অংশগুলো গ্রুপ পলিসির ওটা না? জি স্যার। কারণ কি? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। কিন্তু স্যার মোটামুটি যা আছে সবই করা হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবং ওই যেটা দেখাইছিলেন যে উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসের ক্যাপচারিং ইমেজ যেটা, ওটা আমি হ্যাঁ, সাকসেসফুল করতে পারছি। ওই যে উইন্ডার দিয়ে শুধু করছিলাম আর কি। আচ্ছা, পরবর্তীতে আসছে জিনিসটা আর কি। হ্যাঁ চলে আসছে না? এটা একটা নতুন জিনিস ছিল আমার জন্য শিখার। আচ্ছা আচ্ছা। তো আমি এমনি সাকসেসফুলি করতে পারছেন দুইটাই, আবার ওটা দিয়ে ইনস্টল করছেন? হ্যাঁ ওইটা ইনস্টল করার পরে ওই সফটওয়্যারের ফোল্ডারে কাজ গিয়ে দেখো। করছেন না? ওইটাই কাজ করার কথা, এটাই এক্সপেক্টেড রেজাল্ট হওয়া উচিত। তো হয়তো আমারও আমাদের যে আইএসওটাই প্রবলেম ছিল তাহলে। হ্যাঁ হ্যাঁ, আইএসওতে কোনো ইস্যু ছিল আসলে, কারণে যাই হোক আমরা গ্রুপ পলিসির যে অংশটা, অ্যাকচুয়ালি ওই অংশটা আমাদের ক্লায়েন্ট মেশিনে দেখতে চাইছিলাম গতদিন। অ্যাকচুয়ালি মেম 01 এটা, মেম 01। আর এটা আচ্ছা, আমি একটু শেয়ার দিচ্ছি।
আমরা আসলে আপডেট রিলেটেড একটা পলিসি আমরা দিয়েছিলাম, বা অ্যাকচুয়ালি না, এখানে এখানটাতে সো কনফিগার অটোমেটিক আপডেট ব্যাপারটা ছিল। তখন আমরা বলছি নোটিফাই ডাউনলোড আর নোটিফাই ইনস্টল। মেইনটেনেন্সের সময় করবে এভরিডেতে, মেবি প্রতি সপ্তাহে, প্রত্যেক দিন থর করবে না, মেবি থার্সডেতে লাস্ট ডে, মেবি 4টার দিকে। আদার প্রোডাক্টসও করবে, এটা আমাদের বিষয় ছিল। ইন্টারনেট সার্ভিস লোকেশনটা বলে দিতে হবে, http://mem-01.abc local:8085 এরকম ছিল বিষয়টা। আর স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা এটা দিয়েছিলাম। স্যার এডির বাইরে যদি আমরা মনে করেন যে নরমাল ক্লায়েন্ট মেশিন গুলাতেও যদি স্যার গ্রুপ পলিসিতে এই জিনিসটা দেই, তাহলে কি স্যার আমাদের আপডেটটা অফ হবে? হ্যাঁ, আপডেট অফ হবে, আপডেট আর নিবে না। মনে করেন স্যার আমরা উল্টাপাল্টা একটা নাম দিলাম, তখন ওই ক্ষেত্রে তো সে চেক করবে, চেক করতে গিয়ে তো পাবে না, তখন তো স্যার আপডেট তো আর হবে না, না নাকি? হ্যাঁ। তাও ট্রাই করার চেষ্টা করবে। এটা অ্যাকচুয়ালি উইন্ডোজ 10 এর তো অনেকই আছে, উইন্ডোজ 10 তো অ্যাজ এ সার্ভিস হিসাবে আসে, বুঝছেন না? কিন্তু যদি সেন্ট্রালাইজ একটা গ্রুপ পলিসি থেকে দেওয়া হয় সেটা একরকম। আর তবে গ্রুপ পলিসির লোকাল যে পলিসি আছে সেটাও খারাপ না, সেটাও ভালো, সেটা দিয়ে টেস্ট করে দেখা যেতে পারে, এটা আমি বলবো। কারণ হলো যে লোকাল গ্রুপ পলিসি থেকে আমি টেস্ট করি নাই কখনো, এ হচ্ছে বিষয়। তো এটা দেখা যেতে পারে, হ্যাঁ, এই পলিসি গুলা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। হুম, আমি যে পলিসি গুলো দেখালাম এই জায়গাটাতে, ওই পলিসি গুলা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন যে কাজ হয় কিনা। কারণ এখানে অনেকে যে ইন্টারনেট আপডেট, আপনি বলছেন যে ইন্টারনেট আপডেট সার্ভার লোকেশন দিলেন, বাট ওই লোকেশন নাই আসলে। জি স্যার। এবং এখানে বললেন যে অটোমেটিক আপডেট কনফিগার করছেন এবং একটা অপশন আছে ডু নট কানেক্ট টু এনি উইন্ডোজ আপডেট ইন্টারনেট লোকেশন, এইটা এনেবল করতে হবে। Even when Windows Update is configured to receive update from an intranet update service, it will periodically retrieve information from the public Windows Update service to enable future connections. So তাহলে আপনি যেটা বলছেন ওইটা অ্যাকচুয়ালি হওয়াটা, দেখছেন তো, যে বলছে যে যদিও এটা করা ডিসেবল করা হচ্ছে বাই এনেবলিং ইট, সো এটা পিরিয়ডিক্যালি আবার সে চেক করবে। হ্যাঁ, তো মাঝে যদি আপনি সব আপডেট করে রাখেন তাহলে আর এই চেক করে কোনো লাভ হলো না, তাই না? তাই হচ্ছে না ব্যাপারটা? জি স্যার। মাঝে যদি আপনি মোটামুটি চেক না, মানে সব আপডেট ওকে করে রাখলেন, ফাইন।
তাহলে আর ইস্যু হলো না। তো ওই হিসাবে উইন্ডোজ 10 এর আসলে ওইভাবে আপনি যদি লোকালি করেন তাও কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে সে কি করবে, পিরিয়ডিক্যালি আপডেট নিবে ইন্টারনেটের থেকে। এটা আসলে আগে ছিল না, বুঝতে পারছেন এই স্যার অংশটুকু। 8 পর্যন্ত স্যার ঠিক ছিল। রাইট রাইট রাইট, কিন্তু 10 অ্যাজ এ সার্ভিস চলে আসছে যে, যার জন্য সমস্যাটা হয়েছে, যার জন্য মাইক্রোসফট বাধ্য হয়েছে এসব জায়গায় চেঞ্জ করতে। কারণ তাহলে তো আসলে মানে কেউ আপডেট না দিয়ে ওইটা দিয়েই সবসময় চালাতে পারবে, ব্যাপারটা এরকম হয়ে যাবে, তাই না? তবে আপডেটের বিষয়টা আসলে সিকিউর হওয়ার জন্যই মাইক্রোসফটে দেওয়া, যেহেতু অনেক ভালনারেবিলিটি থাকে যেটা তার অপারেটিং সিস্টেম যখন লঞ্চ হয় তখন আসলে সম্ভব না, তাই না? সব এরর তো আর মানুষ আগে থেকে জানে না যে সব ভালনারেবিলিটি ঠিক করে একদম আইডল একটা আহ, আপনার ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম করে ফেললো, তাহলে তাহলে তো ডিফিকাল্ট, তাই না? এটা ভেরি ভেরি ডিফিকাল্ট, আসলে ইম্পসিবল। তো ফলে বুঝতেই পারছেন যে আসলে ওইভাবে আসলে হবে না জিনিসটা। হ্যাঁ, তো এটা দিলে ক্লায়েন্টে চলে যাবে, বুঝছেন? ক্লায়েন্টে চলে গেলে ক্লায়েন্ট তখন আপডেট নিতে থাকবে, যেটা আপনি অ্যাপ্রুভ করবেন সেটাই আপডেট সে নিবে। এই হবে সিনারিও গুলা। তো মোটামুটি আপনারা এইগুলি টেস্ট করেন, দেখেন। নিজে প্র্যাকটিক্যাল না করলে আসলে শুধুমাত্র দেখে ডিফিকাল্ট, পরবর্তীতে দেখা যাবে যে আপনার এগুলি মনে নাই কিছুই। হুম, যদিও ভিডিও থাকবে বা এগুলা থাকবে, বাট আলটিমেটলি ডিফিকাল্ট হয়ে যাবে। সো নিজে যদি একবার করেন আইডিয়াটা থাকবে, তখন ইজিলি ডিপ্লয় করা যাবে কোনো জায়গায়। তো এটা হচ্ছে উইন্ডোজের ডিপ্লয়মেন্টের বিষয়, আপডেটের বিষয়। এখন আমরা ওই জন্য আজকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে প্রিভিয়াস মডিউলের কোনো ইস্যুর ব্যাপার, কারণ আমরা নেক্সট মডিউলের বিষয় নিয়েও আজকে কিছুটা কথা বলবো। বেশ করে প্রেজেন্টেশনে কিছু জিনিসপত্র থাকবে, এই আর কি। তো আমরা ওটা একটু লোড করি। স্যার হাইপার বি রেপ্লিকা টেপ্লিকা কিছু যে ছিল স্যার, ওগুলা কি স্যার মডিউল 1 এ না 2? হাইপার ভি, ওই যে স্যার শিল্ডেড ভার্চুয়াল মেশিন টেশিন স্যার অনেক। ওগুলি অ্যাকচুয়ালি আপনার ইসের জন্য, কি বলে বললাম যে অ্যাজুরের কথা বললাম না, অ্যাজুরের জন্য আসলে ওগুলা। আর এখানে জাস্ট আর কি নতুন কি ইন্ট্রোডিউস হয়েছে 16-এ, সেই জিনিসগুলা বলা হয়েছে, তখন ওটা বলা হয়েছিল। তো আমাদের এই ইনক্লুডেড না এটা এখানে, এই আর কি, ওটা অ্যাজুরের সাথে আর কি। কনসেপ্টটা জানা থাকলো আপনার, সেজন্য ওই জায়গায় বলা হয়েছে। তো আমরা 4.1 মডিউলে চলে যাব। তো 4.1 মডিউলে আমাদের মূলত নেটওয়ার্কিং নিয়ে, আপনারা জানেন যে নেটওয়ার্কিং নিয়ে 4.1 মডিউলটা টোটালি। আইডেন্টিটি উইথ নেটওয়ার্ক, রাইট রাইট রাইট, নেটওয়ার্কিং উইথ উইন্ডোজ। নেটওয়ার্কিং উইথ উইন্ডোজ সার্ভার। তো এটা আমরা দেখব। তো আমাদের এখানে আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6, ডিএইচসিপি, ডিএনএস, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের এখানে আছে উইন্ডোজ সেকেন্ড মডিউলটাতে, এবং রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেসের একটা বিষয় আছে। তো এগুলি নিয়ে কথা হবে আমাদের। তো এই জন্য আমরা স্যার ট্রাস্ট কি এই মডিউলে? ট্রাস্ট হচ্ছে থার্ড মডিউলে, ট্রাস্ট হচ্ছে থার্ড মডিউলে, যেটা হলো যে আপনার
অ্যাক্টিভ ডিরেক্টরি ট্রাস্ট আর কি, ওই ট্রাস্ট রিলেশনশিপের বিষয়গুলা থার্ড মডিউলে আপনাদের আছে। থার্ড মডিউল টোটালি হলো আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি বিষয়গুলো নিয়ে থার্ড মডিউল। সো সেকেন্ড মডিউলটা নেটওয়ার্কিং এর বিষয়গুলো নিয়ে। তো আমরা একটু শুরু করি, দেখি কি অবস্থা। আপনারা এক্সাম কে কে দিয়েছেন এ পর্যন্ত? স্যার আমার দেওয়া হয়েছে। আচ্ছা, আর কেউ দিয়েছেন? স্যার ফার্স্ট মডিউলের তুলনায় সেকেন্ড মডিউলে সিনারিও কোশ্চেন বেশি ছিল। সেকেন্ড মডিউলে না? নেটওয়ার্কিং এর যে মডিউলটা, হ্যাঁ হ্যাঁ। এই মডিউলটায় স্যার সিনারিও কোশ্চেন বেশি ছিল। এগুলার স্যার ডাম্পস পরেও বেশি কিছু বোঝা যায়নি। আচ্ছা, তো মোটামুটি আমরা ডিফারেন্ট জিনিসগুলো কভার করব। ডান্সের জিনিসগুলো, এই সেকেন্ড মডিউলের জিনিসগুলা। So, আমরা এখানে একটু প্রেজেন্টেশনটা চালু করছি, দেখি কি অবস্থা। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি আইপি ভার্সন 4 নিয়ে শুরুতেই আছে। আপনাদের কাছে কোনো আছে? আচ্ছা, সো আমি আসছি আপনাদের ওখানে, দেখতে পাচ্ছেন? স্যার এখনো আসেনি। ওকে, স্লো কাজ করছে নাকি? সময় দেই, দেখি। অনেকজন আসছে। আজিজ, নোমান।
Sorry. আইপি ভার্সন 4 নেটওয়ার্ক এর একটা প্ল্যানিং এর বিষয় যে আমরা যখন নেটওয়ার্কিং, যেহেতু নেটওয়ার্কিং উইথ উইন্ডোজ সার্ভার 2016, সো এখানে মাইক্রোসফট আইপি ভার্সন 4 নিয়েও কথাবার্তা বলেছে। কারণ আমাদের আইপি অ্যাড্রেসিং স্কিমটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তা আমরা একটু হয়তো অনেকের কাছে এটা রিফ্রেশার টাইপের হবে আর কি, কারণ হলো যে অনেক কিছু হয়তো আমরা জানি। তো আমরা কন্টিনিউ করব কিনা এটাও একটা প্রশ্ন, কি বলবেন? স্যার একটু ওভারভিউ দিয়ে গেলে হয়, ডিটেইলে যাওয়ার দরকার নাই মনে হয় এটাতে। মানে আচ্ছা। যেহেতু নেটওয়ার্কিং এর বিষয়গুলোই বলবে এখানে, স্যার বাকিদের মতামত নিতে পারেন। আচ্ছা স্কিপও করতে পারছি। আচ্ছা আচ্ছা, আমরা মোটামুটি একটা ওভারভিউর দিকে আর কি যাব, ঠিক আছে? তো এখানে প্ল্যানিং আইপি ভার্সন 4 অ্যাড্রেসিং, কনফিগার আইপি ভার্সন 4 অ্যাড্রেস এবং কিছু ট্রাবল শুটিং এর বিষয় এখানে আছে। তো প্রথম লেসন যে আমরা আইপি ভার্সন 4 এর প্ল্যানিং এর বিষয়টা, আইপি ভার্সন 4 কি জিনিস, সাবনেটিং কি জিনিস, পাবলিক প্রাইভেট আপিপা, হ্যাঁ, এবং এটা আমরা জানি এগুলা, তাই না? তারপর আমরা জাস্ট দেখবো এখানে যে ডটেড ডেসিমেল নোটেশন বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম। এটার হলো একটা, যে নাম্বার সিস্টেম ব্যবহার করছে সেটাকে ডেসিমাল নাম্বার সিস্টেম বলা হচ্ছে, কিন্তু কম্পিউটার ইউজ করে হলো বাইনারি। তো 8 বিট 4টা ভাগে বিভক্ত 3টা ডট দিয়ে, এজন্য ডটেড ডেসিমাল নোটেশন বলা হচ্ছে। এবং উইদিন 8 বিট অক্টেট ইচ পজিশন হ্যাজ ডেসিমাল ভ্যালু। প্রত্যেকটা অক্টেট বলা হচ্ছে এই কারণে যে এটাতে 8টা বিট দিয়ে ওই অক্টেটটার ভ্যালু বোঝাচ্ছে। তো 8টা বিটের সর্বনিম্ন নাম্বার হলো 0, সর্বোচ্চ নাম্বার হলো 255। হ্যাঁ, তো এর মধ্যে ভ্যারি করবে। তো এই 255 করতে গেলে দেখা যায় যে এইরকম প্লেস ভ্যালুগুলা থাকে নিচের 1, 2, 4, 8, 16, 32, 64, 120 যোগ করলে 255 হয়, আমরা এখানে দেখলাম। এখন যদি ডেসিমাল ভ্যালুগুলা, এ বিট দ্যাট হ্যাজ সেট টু 0 অলওয়েজ হ্যাজ 0 ভ্যালু, এ বিট দ্যাট হ্যাজ সেট টু 1 ক্যান বি কনভার্টেড টু এ ডেসিমাল ভ্যালু। সিম্পল, এখানে ইকুয়েশনের কথা বলা হচ্ছে যে যদি 0 হয় ডেসিমালও এটার ভ্যালু 0 হবে, কিন্তু যদি 1 হয় তাহলে ডেসিমাল ভ্যালু যা আছে সেটাতে কনভার্ট হবে। The lower order bit represents a decimal value of 1 and the higher order bit represents a decimal value of 128. সিম্পলি বলা হচ্ছে যে যেহেতু 8টা অক্টেট, একটা অক্টেটে 8টা বিট দিয়ে একটা অক্টেট তৈরি, এই জন্য এটাকে অক্টেট বলা হচ্ছে। 8 বিট ইকুয়াল 1 অক্টেট। সো এই জন্যই অক্টেটের বলা হচ্ছে লোয়ার অর্ডার বিট রিপ্রেজেন্ট ডেসিমাল ভ্যালু অফ 1, মানে সর্বনিম্ন যে যে ভ্যালুটা সেটা হলো 1 এবং সর্বোচ্চ ভ্যালু হলো 128। তো যদি সব অক্টেটের সব 8টা বিটই 1 হয় তাহলে ভ্যালু হয় হলো 255, দ্য হাইয়েস্ট পসিবল ভ্যালু অন অ্যান অক্টেট, যেটা একটু আগে আমরা আসলে বলছিলাম যে হাইয়েস্ট ভ্যালু হয় 255 এবং লোয়েস্ট ভ্যালু হয় 0। আমরা যদি বলি সবই 0 যদি হয় তাহলে আমাদের 0 হয়। তো এইভাবে ক্যালকুলেট হয়। তো আমরা যদি অক্টেটটাকে দেখি,
bit 7 2 to the power 7 128 2 to the power 6 64 32 তো এগুলি আমরা যারা সিসিএন এ শিখছি তারা অ্যাকচুয়ালি মাথার মধ্যে চলে আসছে আমাদের, তাই না? উই ক্যান ডু দ্যাট ম্যাথ ইন আওয়ার হেড, রাইট? বিশেষ করে যারা পরীক্ষা দিয়েছি তাদের জন্য তা আরো প্রযোজ্য। তো আমরা এগুলা দেখলাম 8 বিট 1 অক্টেট কিভাবে হয় সেটা আমরা দেখলাম। তো আমরা each network computer must have assigned a unique IP version 4 address assign হওয়া লাগবে to connect with different machines in the network. Network communication for a computer is directed to IP version 4 address of the computer. এটাই বলছিলাম আমরা। Each IP version 4 address contains দুইটা জিনিস, একটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি আইডেন্টিফাইং দি নেটওয়ার্ক এবং আরেকটা হলো হোস্ট আইডি আইডেন্টিফাইং দ্য কম্পিউটার। So the subnet mask identifies which part of the IP address is the network ID. আমরা বলবো যে সাবনেট মাস্ক নেটওয়ার্ক আইডি কে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করে, কোন অংশটুকু আমার নেটওয়ার্ক আইডি, which is this so host ID. এই যে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে 172.16.0.10। সো এই আইপিটাতে আমাদের নেটওয়ার্ক আইডি হলো প্রথম দুইটা বিট, প্রথম দুইটা অক্টেট 255 255 দেওয়া আছে, দেখেন সাবনেট মাস্ক। তো দ্যাটস ওয়াই আমরা বলবো যে 172.16 হলো তার নেটওয়ার্ক আইডি, এই যে দেখেন বলা আছে, এবং হোস্ট আইডি হলো পরের অংশটুকু। তো এটা কেন, কারণ হলো যে হঠাৎ করে আসলো কিনা সেটা আমরা জানি যে আসলে আগে থেকে প্রিডিফাইন করা কোন অংশটুকু ক্লাস বিভিন্ন ক্লাসের হবে এবং কোন ক্লাসের কি নেটওয়ার্ক আইডি থাকবে, কোন ক্লাসের কি আপনার সাবনেট মাস্ক থাকবে, এগুলি সবই প্রিডিফাইন, তাই না? তো সেই প্রিডিফাইন থাকার কারণে অ্যাকচুয়ালি আমরা সেই প্রিডিফাইন জিনিসটা আসলে আমরা এখানে দেখছি আর কিছুই না, কিন্তু আমরা কিন্তু এখানে যদি দেখি একটা আইডিয়া হবে আমাদের, আমরা সাবনেটিংও করতে পারি, তাই না? ক্লাসলেস যেটাকে বলে। তো আইপি ভার্সন 4 কনফিগারেশন আইডেন্টিফাইজ এ কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার অন এ নেটওয়ার্ক। কিভাবে আইপি ভার্সন 4 প্রত্যেকটা কম্পিউটারকে একটা নেটওয়ার্কে আসলে আলাদাভাবে পরিচিত করাচ্ছে। সো সিম্পলি দেখেন এখানে বলা আছে যে প্রত্যেকটারই 1 ডট পর্যন্ত একই রকম, 1 পর্যন্ত, বিকজ দেখেন 22255 দেওয়া আছে, তার মানে /24 আমরা বলবো তিনটা অক্টেট, এখানে ভ্যালু সবসময় এক থাকতে হবে যেহেতু সাবনেট মাস্ক 3টা 255 আছে, তার মানে 3টা 8 যোগ করলে হয় 24, এর জন্য আমরা /24ও লিখতে পারি। তো ডটেড ডেসিমাল রিপ্রেজেন্টেশন অফ দি অ্যাড্রেস অ্যান্ড সাবনেট, এটা এখানে বলা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মেশিনেরই হোস্ট অ্যাড্রেসটা ডিফারেন্ট, হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেম। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তার মানে বোঝা যাচ্ছে আমরা যদি কোনো গোত্রের হই বা কোনো নেটওয়ার্কের হই, সেই নেটওয়ার্কের অ্যাড্রেসটা আমাদের সবার সেম থাকতে হবে, তাহলেই আমি একমাত্র ওই গোত্রের বা ওই ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত হব। তো যেমন এখানে 191.168 1 পর্যন্ত সবার একই আছে, শুধু 80 81 and 82 এই জায়গাটা চেঞ্জ হয়েছে। তো বুঝতেই পারছেন যে নেটওয়ার্ক বিট গুলা সেম থাকবে ওভার দ্য নেট থ্রু দ্য নেটওয়ার্ক, কিন্তু হোস্ট আইডিটা চেঞ্জ হবে টু অ্যাকোমোডেট ডিফারেন্ট হোস্টস ইন দ্যাট নেটওয়ার্ক। ওই নেটওয়ার্কে বিভিন্ন হোস্টকে
জায়গা দেওয়ার জন্য রাখার জন্য আমাদেরকে হোস্ট আইডিটা আমাদের চেঞ্জ হবে, হোস্ট আইপিটা আমাদের চেঞ্জ হবে। সেইখানে দেখেন বিভিন্ন সাবনেটের কথা বলা হয়েছে, এটাকে ক্লাসের কথা বলা হয়েছে, এখানে ক্লাস এ এবং সেখানে সাবনেট মাস্ক হলো /8, ক্লাস বি সেখানে সাবনেট মাস্ক হলো ক্লাস সাবনেট মাস্ক হলো /16 এবং ক্লাস সি সাবনেট মাস্ক হলো /24। এবং তার মানে বোঝা যাচ্ছে ক্লাস এতে প্রথম অক্টেটটাতে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। যদি আমরা আমাদের সবার আইপির মধ্যে প্রথম অক্টেটটা সেম হয়, তার মানে আমরা বুঝবো যে আসলে আমরা আমাদের সেম গ্রুপের মধ্যে আছি। তবে এটাও ক্লাস লেসও হইতে পারে, এখানে ক্লাসের কথা বলা হচ্ছে। তো তখন ক্লাস লেসের ক্ষেত্রে কখনোই আহ, শুধু 255 হবে না, আরো অন্য অন্য সংখ্যা হইতে পারে, এই হচ্ছে বিষয়। তো ক্লাস সি দেখলাম এবং দেখেন এখানে কিন্তু বলেও দেওয়া হয়েছে স্মল নেটওয়ার্কের জন্য ক্লাস সি এবং মিডিয়াম নেটওয়ার্কের জন্য ক্লাস বি এবং হায়ার বা লার্জ নেটওয়ার্কের জন্য ক্লাস এ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন যত যত বিট আমার যত বাড়তেছে তত কিন্তু দেখেন আমাদের নাম্বার অফ হোস্ট কমে যাচ্ছে আর হলো নেটওয়ার্ক বাড়তেছে, তাই না? নেটওয়ার্ক বেড়ে যাচ্ছে। তো এটাই বলা হচ্ছে যে ক্লাস সিতে গিয়ে হোস্ট সবচেয়ে কম, নেটওয়ার্ক সবচেয়ে বেশি। আর ক্লাস এতে এতে আসলে আমরা বলতে পারি হোস্ট অনেক বেশি, হ্যাঁ, নেটওয়ার্ক কম, এরকম আমরা বলি। তো সাবনেটকে ডিফাইন করার একটা সিনারিও এখানে বলেছে, দেখেন একটা ডিফল্ট গেটওয়ে ডিফাইন্স প্রেফার্ড রাউট, মানে হলো এমন একটা ডিভাইস থাকতে হবে যদি দুইটা সাবনেটের মধ্যে আমরা কমিউনিকেট করতে চাই, আমরা বলি নর্মালি যে লেয়ার 3 ডিভাইস আমাদের লাগবে। তো যাই হোক, লেয়ার 3 ডিভাইস আমাদের লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে 192.168.1 সবার এই পাশে 1 এটা আমরা দেখে এসেছি সাবনেট 1 কে এর আগে। সাবনেট 2 এখানে এসছে, এখানে দেখেন 192.168, শুধু থার্ড অক্টেটে গিয়ে গিয়ে 2 হয়েছে, 2.200, 2.201, 2.202। তার মানে এরা অন্য গোত্রের, অন্য সাবনেটের। তো তাহলে এই এরকম পৃথক দুইটা গোত্রের সাবনেট বা সাবনেটের মেশিনগুলোর সাথে কমিউনিকেশনের জন্য একটা লেয়ার 3 ডিভাইস লাগবে, যে ডিভাইসটা আসলে কেপেবল যে একটা সাবনেটের সাথে আরেকটা সাবনেটের কমিউনিকেশনের জন্য। তো আমরা নর্মালি লেয়ার 3 ডিভাইস কে আমরা রাউটার বলি। তো রাউটারেরই একমাত্র সম্ভব যে একটা সাবনেট থেকে আরেকটা সাবনেটের সাথে কমিউনিকেশনের জন্য। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবনেটের কথা বলা হচ্ছে যে আমরা যদি এরকম ভাবে আমাদের আইপি অ্যাড্রেস গুলাকে ডিফাইন করতে চাই। তো দেখেন /22 কথা বলেছে, 16 এখানে সাবনেটের কথা বলা হয়েছে, আর কিছুই না। আমরা সাবনেটিং কিভাবে করব? সাবনেটিং এর কিছু রুল আছে, আপনারা কি কেউ বলতে পারবেন রুলগুলা, যেটার মাধ্যমে আমরা আসলে সাবনেটিং করতে পারি? কত আছে? 11
তো আমরা এখানে দেখি যে আমাদের তিন ধরনের অ্যাড্রেস আছে, পাবলিক, প্রাইভেট এবং অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেসিং। আরো কিছু জিনিস আছে আমরা জানি, লুপব্যাক অ্যাড্রেস। হ্যাঁ, তো পাবলিক অ্যাড্রেস আমাদের কি জিনিস, যে আমরা যদি ইন্টারনেটে কানেক্টেড হইতে চাই তাহলে আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস লাগবে, এবং গ্লোবালি এটা ইউনিক হইতে হবে, এবং ইন্টারনেটে অবভিয়াসলি পাবলিক আইপি অ্যাড্রেস রাউটেবল, এবং আইএনএ বা আরআইআর এরা কি করে যে এই পাবলিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে। আর প্রাইভেট আইপি অ্যাড্রেস আসলে ইন্টারনেটে রাউটেবল না, এবং তিন ধরনের প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে দেখেন তিনটা ক্লাসের। ক্লাস এ তে প্রাইভেট আইপি অ্যাড্রেস 10.000/8, আর ক্লাস বি তে হলো 172.16.0/12। অ্যাকচুয়ালি না, এখানে 16, এটা ভুল হয়েছে। আর 192.192.168 এখানে ভুল আছে, 192.168 0.0/24 অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো 12 এ হবে স্যার, এখানে 12 এ হবে, এটা 16 টে হবে। হ্যাঁ, মানে মানে এখানের জন্য এটা ঠিক আছে, আচ্ছা, আর ডিফল্টের জন্য ওইটা হবে 8 16 24। হ্যাঁ এখানকার জন্য এখানকার ঠিক জন্য আছে, এটা ঠিক। না সেটা ঠিক আছে, বাট আমরা মানে ডিফল্টেডটাই বলবো আর কি আসলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ডিফল্টটা ডিফল্টে ওইটাই। আমরা বলবো। তো এটা একটা বিষয়। তো আমরা এইভাবে প্রাইভেট আইপি অ্যাড্রেস আমরা দেখতে পারি বিভিন্ন ক্লাসে কিভাবে আছে, এবং এটা লোকালি অ্যাসাইন করা যায়। দুইটা অর্গানাইজেশনের একই ধরনের প্রাইভেট আইপি অ্যাড্রেস হইতে পারে, বাট পাবলিক আইপি অ্যাড্রেস ডিফারেন্ট হবে। এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস অবভিয়াসলি যখন ইন্টারনেটে প্রাইভেট আইপি অ্যাড্রেস নিয়ে আমরা যাব, তখন অবশ্যই কোনো একটা পাবলিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে ট্রান্সলেট হয়ে তারপর আমাদেরকে ইন্টারনেটে যেতে হবে, সেই কথাটা এখানে বলা হয়েছে আসলে। তো ডিসকাশনের বিভিন্ন নোটেশন অলরেডি আমরা এগুলি করেছি। তো আমরা নেক্সটে যাই। আমরা জাস্ট এখানে বলার চেষ্টা করেছি যে আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে আমরা ক্লাসফুল এবং ক্লাসলেস কোনটা, ক্লাসফুল কোনটা ক্লাসলেস, এইগুলা জিনিস এখানে আসলে জাস্ট একটা কোয়েশ্চেনের মতন করে দেওয়া হয়েছে। আপনাদেরকে পিডিএফ আমি দিয়ে দিব, ওগুলা দেখেন, ঠিক আছে। এবং এখানে একটু আইডেন্টিফায়ার কথা বলা হয়েছে, যে কোনটা আমাদের নেটওয়ার্ক আইডি এবং কোনটা আমাদের হোস্ট আইডি। হ্যাঁ, সেটার কিছু কোশ্চেন আর কি। তো এখানে আরেকটা কোশ্চেন আসছে, নর্মালি এই ধরনের কোশ্চেনই হয়, যে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা সেটা বের করতে বলা হয়। হ্যাঁ, সো ওই জিনিসগুলো এখানে আসছে, ওই কোশ্চেন্স গুলা। তো সাবনেটিং স্কিমের ক্ষেত্রে নতুন অফিসের জন্য কিছু কোশ্চেন্স থাকে। হাউ মেনি সাবনেটস আর রিকোয়ার্ড, হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড টু ক্রিয়েট নাম্বার অফ সাবনেটস, এই কোশ্চেন্স গুলা কমন। সো এই কোশ্চেন্স গুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। হাউ মেনি হোস্টস আর রিকোয়ার্ড অন ইচ সাবনেট, হাউ মেনি বিটস রিকোয়ার্ড, এভাবে বিভিন্ন কোশ্চেন্স গুলো আছে। তো সুপারনেটের কথা বলছে এখানে। এইটা অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলতে পারি যে রাউটিং এর জন্য মেইনলি আমরা ব্যবহার করি, রাউট টেবিলকে কমানোর জন্য। হ্যাঁ, সুপারনেট ইউজ করা হয়। দ্য নেটওয়ার্কস ইউ কম্বাইন মাস্ট বি কন্টিজিয়াস, দ্য ফলোয়িং টেবিল শোজ সুপারনেটিং। এখন সেই সুপারনেটিং এর কথা এখানে বলা হয়েছে। তো এখানে দেখেন রেঞ্জ বলা হয়েছে, বিভিন্ন নেটওয়ার্ক, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক, বাট আলটিমেটলি এই যে দেখেন এটা 16, এটা 17। হ্যাঁ, সো আলটিমেটলি দুইটা মিলে এই যে 16 থেকে 17 পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। সেই জিনিসটা এখানে বলা হয়েছে। আর এখানে কিছু এক্সারসাইজের কথা বলা হয়েছে। এই
হোস্টের কথা আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে কিছু টুলস আছে এখানে আমরা জানি আইপি ভার্সন 4 এ কিভাবে আমরা আইপি ভার্সন 4 অ্যাড্রেস দিব উইন্ডোজ সার্ভার 2016 অথবা উইন্ডোজ এর মেশিনে, এটা আমরা সবাই জানি, সো নতুন কিছু না। এবং অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেসিং কি জিনিস কেউ বলতে পারবেন? ডিএসসিপি হ্যাঁ, ডিএসসিপি ডিএসসিপি স্যার, ডিএসসিপিটা না? না না, অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেস। স্যার যদি কোনো আইপি না দেওয়া হয় তাহলে অটোমেটিকলি সে একটা যে আইপি জেনারেট করে নেবে। হ্যাঁ, ওইটা কখন হয়? যখন কোনো আইপি না পায়, চাই স্ট্যাটিক হোক বা ডিএসসিপি হোক। এটা হলো যে উইন্ডোজ এর ক্ষেত্রে এটাকে আপিপা বলা হয়, এবং এটা তখনই হয় যখন আসলে আইপি না দেওয়া হয় এবং কোনো ডিএসসিপি কে সে খুঁজে না পায়। এই দুইটা শর্ত যখন থাকে তখন আসলে সে দিয়ে আপিপা নেয় 169.254.0.0/16। হ্যাঁ, এখান থেকে সে আইপি নেয় 169.254 থেকে। তো এটাকে আপিপা বলে, অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেসিং বলে এটাকে। সো এটা হার্ড কোড করা উইন্ডোজে 169.254 থেকেই নিবে। কয়টা বাজে? তো আইপি ভার্সন 4 এর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। তো অ্যাডভান্সে কি কিছু অ্যাডভান্স জিনিসপত্র আছে, মাল্টিপল আইপি দেওয়া যেতে পারে। অবভিয়াসলি গেটওয়ে মাল্টিপল আমরা দিতে পারি, বাট আমাদেরকে কি করতে হবে, স্ট্যাটিক রাউট তখন আবার কনফিগার করতে হবে যদি আমরা মাল্টিপল গেটওয়ে দেই। ঠিক আছে, আসলে ওইভাবে আমরা দিব না, বাট আমরা যেটা করব সেটা হলো যে মাল্টিপল সাবনেটের আইপি দিতে পারি, বাট আমরা স্ট্যাটিক রাউট কনফিগার করে দিতে পারি, সেটা একটা করতে পারি। এবং এখানে দেখেন ডিএনএস এর কথা, মাল্টিপল ডিএনএস আমরা দিতে পারি, সেই অংশে নিয়ে আসছে আসলে। হ্যাঁ, এবং আমরা উইন্স আসলে দিব না, উইন্স বর্তমানে আর ব্যবহার হয় না, তাও মাইক্রোসফট রাখছে। তো এখানে আসলে আইপি ভার্সন 4 কনফিগারেশনের কিছু কমান্ডস দেওয়া হয়েছে। নেট এসএইচ এর মাধ্যমে আমরা আইপি ভার্সন 4 আইপি দিতে পারি কোনো একটা ইন্টারফেসে। তো কিভাবে দিব আমরা, সেই অংশটুকু এখানে এসছে আসলে। নেট এসএইচ ইন্টারফেস আইপি ভার্সন 4 সেট অ্যাড্রেস নেম, আপনার যে অ্যাডাপ্টার সেটার নাম দেওয়া লাগবে। আমরা নর্মালি জানি অ্যাডাপ্টার নাম নর্মালি লোকাল এরিয়া কানেকশন হয়, এবং সোর্স আমরা ডাইনামিক করব না স্ট্যাটিক করব সেটার কথা বলে দিতে হবে, এবং অ্যাড্রেস আমরা কত দিচ্ছি সেটা দিতে হবে, মাস্ক এবং গেটওয়ে। এবং আমরা ডিএনএসটা কিন্তু আলাদাভাবে দিতে হবে। হ্যাঁ, সো দেখেন ডিএনএস এর কথা আলাদাভাবে আছে, নেট এসএইচ ইন্টারফেস আইপি ভার্সন 4 সেট ডিএনএস নেম ইকুয়াল লোকাল এরিয়া কানেকশন সোর্স স্ট্যাটিক অ্যাড্রেস কত ডিএনএস অ্যাড্রেস সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এখন আমরা চাইলে এই যে যে উপরের কমান্ডটা, এটাতে আমরা যদি ইন্ডেক্সটা জানি আমরা, তাহলে ইন্ডেক্সটাও কিন্তু আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এটা একটা বিষয়। আর এটা তো উইন্ডোজের নর্মাল উইন্ডোজের বিষয় কমান্ড লাইনের। এছাড়াও একটা পাওয়ারফুল টুল আমরা এর আগেও দেখেছি, পাওয়ার শেল। সেই পাওয়ার শেলেও কিন্তু আইপি ভার্সন 4 অ্যাড্রেস সেট করা যায়। সো সেই ক্ষেত্রে আপনি নিউ ড্যাশ নেট আইপি অ্যাড্রেস কমান্ডটা ইউজ করতে হবে আমাদেরকে। একটু আমাকে সময় দেন তো।
ওকে, তো এখানে আমরা ওই পাওয়ার শেল কমান্ডটা দেখছিলাম যে পাওয়ার শেলে নিউ ড্যাশ নেট আইপি অ্যাড্রেসের কথা বলা হয় এবং পাওয়ার শেলে ইন্টারফেস এলিয়াস দিয়েও আপনি করতে পারেন, অথবা ইন্টারফেস নেমও দেওয়া যেতে পারে, লোকাল এরিয়া কানেকশন ইন্টারফেস এলিয়াস নেম, কিন্তু আর মূলত ইন্টারফেসের নেম হয় হলো ইথারনেট। তো এই ইন্টারফেস এলিয়াস অথবা ইন্টারফেস নেমও দেওয়া যায় এবং আইপি অ্যাড্রেসটা কত, প্রেফিক্স লেংথ কত, গেটওয়ে কত, সেম অ্যাজ নেট এসএইচ বাট একটু ডিফারেন্ট ওয়েতে কমান্ডটা দেওয়া আর কি। কমান্ডই, আর কিছু এক্সপ্লেইন করার নাই আসলে এখানে সেরকম কিছু। যেমন ধরেন যে এখানে সেট ড্যাশ ডিএনএস ক্লায়েন্ট সার্ভার, তো ডিএনএস এর অ্যাড্রেসটা এখানে দেওয়া হচ্ছে, সেই একইভাবে ইন্টারফেস এলিয়াস এর কথা বলা হয়েছে এখানে, লোকাল এরিয়া কানেকশন, সার্ভার অ্যাড্রেস কি কি হবে, দুইটা ডিএনএস সার্ভার অ্যাড্রেস কিভাবে কমা দিয়ে আমরা লিখলাম এখানে ওইটাই দেখাচ্ছে। এই হলো আমাদের আইপি ভার্সন 4 কনফিগারেশনের দুইটা কমান্ড লাইন টুল, আসলে টুল, এবং আমরা ওগুলি কিভাবে দিতে পারি পাওয়ার শেলে ওগুলি দেখাচ্ছে। এই পাওয়ার শেলে আমরা একটা ডেমনস্ট্রেশন দেখতে পারি, ওটা আপনারাও দিতে পারবেন, এমন ইস্যু না। তো এইখানে আমরা কনফিগার আইপি ভার্সন 4 অটোমেটিক্যালি যদি আমরা করতে চাই, এখানে দেখেন ওই কথাটা বলে দিছে এখানে, আপিপা অ্যাড্রেস on a network interface indicates that a DHCP server could not be connected. যখন কোনো একটা মেশিনে আমরা আপিপা অ্যাড্রেস পাবো 169.254, তখন আমরা বুঝবো যে এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেসিং এর থেকে একটা আইপি পেয়েছে। এর কারণ হলো যে আমাদের ডিএসসিপি সার্ভারকে সে খুঁজে পায় না যদি অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এইটা বলা থাকে। তো এখানে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ডিএসসিপিটাকে আমরা এনেবল করতে পারি কিভাবে। এটা কিন্তু পাওয়ার শেল কমান্ড সেট ড্যাশ নেট আইপি ইন্টারফেস এলিয়াস দেওয়া আছে এবং ডিএসসিপি এনেবল রিস্টার্ট ড্যাশ নেট অ্যাডাপ্টার নেম লোকাল এরিয়া কানেকশন, কাইন্ড অফ লিনাক্সের রিস্টার্টের মতন আর কি, ইন্টারফেস রিস্টার্টের মতন ব্যাপারটা এরকম আর কি। এখানেও ইন্টারফেস রিস্টার্ট আপনি দিতে পারেন থ্রু পাওয়ার শেল রিস্টার্ট ড্যাশ নেট অ্যাডাপ্টার। হ্যাঁ, তো এটা হলো আমাদের টুল বিভিন্ন ধরনের। এবং লাস্ট যে ডিসকাশন যে সেটা হলো যে রাউটিং বিটুইন আইপি ভার্সন 4 নেটওয়ার্কস এবং মডিফাই আমরা কিভাবে করতে পারি এবং ট্রাবল শুটিং সেটা কিভাবে করতে পারি এবং কি কি ট্রাবল শুটিং এর টুল আমাদের এখানে আইপি ভার্সন 4 এ আছে। তো আইপি ভার্সন 4 সাবনেট টিপিক্যালি আর সেপারেটেড বাই রাউটার, এটা আমরা জানি, এবং এই রাউটারটা রেসপন্সিবল আইপি ভার্সন 4 এর ইনকামিং এবং আউটগোয়িং এর যে ট্রাফিক সেটাকে হ্যান্ডেল করে সেই রাউটার আইপি ভার্সন 4 এর ট্রাফিক গুলাকে ডেস্টিনেশনে পাঠানোর জন্য। এবং একটা রাউটার আরেকটা রাউটারের সাথে ডেস্টিনেশনের ব্যাপারে কথা বলে, এই এবং ডেস্টিনেশনে যেতে হলে কোন দিক দিয়ে যেতে হবে সেই জন্য ইনফরমেশন গুলো সে তার একটা স্পেশাল টেবিলে রাখে যেটাকে বলে রাউটিং টেবিল। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলি বলার কারণ হলো যে উইন্ডোজ সার্ভারও রাউটার হইতে পারে, আবার উইন্ডোজের একটা ক্লায়েন্ট কম্পিউটারকেও আপনার রাউটার মানে ক্লায়েন্ট কম্পিউটারও আপনার রাউটিং কনফিগার করতে হইতে পারে, স্ট্যাটিক রাউট যেটাকে বলে। তো এই ইনফরমেশনগুলো ওই ক্ষেত্রে প্রযোজ্য। এবং রাউটিং টেবিলে কি কি জিনিস থাকে সেটাও এখানে বলে দেওয়া হচ্ছে যে নেটওয়ার্ক ডেস্টিনেশন, মাস্ক, গেটওয়ে, ট্রাফিক এবং সেখানে যেতে হলে মেট্রিক কি অর্থাৎ কস্ট কি তার, সেই জিনিসগুলো আছে এখানে। এবং এখানে দেখেন আইপি ভার্সন 4 রাউটিং এর স্ট্যাটিক রাউটিং এর একটা কমান্ড এখানে দেওয়া হয়েছে, রাউট স্পেস অ্যাড। আমরা ধরে নিচ্ছি যে 10 নেটওয়ার্কে যেতে হলে আমার কোন ইন্টারফেস দিয়ে যেতে হবে সেটা আমরা এখানে আসলে কনফিগার করছি। তো দেখেন রাউট অ্যাড 10.000 নেটমাস্ক 255.000 এই নেটওয়ার্কে যদি আমার যেতে হয় তাহলে 192.168.0.1 এ আমাদেরকে যেতে হবে। সেখানে সেটা আমাকে বলে দিবে যে আসলে কিভাবে ওখানে যেতে হয়। তো এখানে রাউটিং এর ক্ষেত্রে পাওয়ার শেলের কিছু কমান্ড আছে, গেট ড্যাশ নেট রাউট দিলে রাউটিং এর টেবিলে কি কি রাউট আছে সেটা দেখাবে, নিউ ড্যাশ নেট রাউট দিলে সেই ক্ষেত্রে উপরের কমান্ডটা যেমন রাউট অ্যাড করলো কমান্ড লাইনের মাধ্যমে, ওই কমান্ডটা আসলে রাউট অ্যাড করবে আপনার পাওয়ার শেলের মাধ্যমে।
এবং সেট ড্যাশ নেট রাউট উইন্ডোজ পাওয়ারশেল সিএম ডিলেট এগুলো আছে। হ্যাঁ, তো গেট ড্যাশ নেট রাউট স্পেস ড্যাশ অ্যাড্রেস ফ্যামিলি আইপি ভার্সন 4 দিলে আমাদের কি কি রাউট আছে সেগুলো দেখাবে। এবং আরো আমরা পরবর্তীতে জানবো রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস বলে একটা কনসোল আছে, সেখানে আরো রাউটিং রিলেটেড কনফিগারেশন করা যায়, সেটা আসলে আছে। সেই জিনিসটা এখানে আসলে একটু বলা হয়েছে যে রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেসের ওখানে এই জিনিসগুলো আছে। তো এখানে আইপি ভার্সন 4 এর ট্রাবল শুটিং এর জন্য আমরা কি করতে পারি যে কিছু কোয়েশ্চেন আমরা আস্ক করতে পারি অ্যাকর্ডিং টু সিনারিও, যে আমার ডুপ্লিকেট আইপি অ্যাড্রেসের কোনো ইস্যু আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যদি কানেক্টিভিটির কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে প্রথমে, এবং কি কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না সেটা আমাদেরকে দেখতে হবে। গেটওয়ে পিং করে পাচ্ছে কিনা, লোকাল লুপব্যাক আইপি অ্যাড্রেসকে পিং করে পাচ্ছেন কিনা 127.0.0.1। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে আসলে দেখতে হবে। এবং কিছু ট্রাবল শুটিং টুল আছে আইপি ভার্সন 4 এ, সেটা আমরা জানি যে আসলে এই ট্রাবল শুটিং টুল কি কি। আইপি কনফিগ আছে, আমরা জানি আইপি কনফিগ দিয়ে আমরা কি করতে পারি, আমাদের নেটওয়ার্ক ইন্টারফেসের আইপি এবং আইপি রিলেটেড ইনফরমেশন, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস এগুলো আমরা পেতে পারি। পিং দিয়ে আমরা কানেক্টিভিটি চেক করি, ট্রেসার্ট দিয়ে আমরা আসলে পাথটা চেক করি। পাথ পিং অনেকটা ট্রেসার্টের মতন, সো পাথ পিংও সেই কাজ করে। টেলনেট আমরা জানি যে ইনসিকিউর একটা কমিউনিকেশন, সো টেলনেট আমরা অ্যাভয়েড করব, যেখানে আসলে জরুরি মানে না হইলেই নয়, এছাড়াও অন্য কোনো উপায় নাই, সেক্ষেত্রে হতে পারে। নেট স্ট্যাট কমান্ডটা দিয়ে আমরা নেটওয়ার্কের স্ট্যাটিস্টিক্স দেখতে পারি, মাইনাস এই দিলে সব কোন কোন কানেকশন কানেক্টেড সেগুলি দেখাবে। এবং রিসোর্স মনিটর আছে, রিসোর্স মনিটর দিয়ে আমরা নেটওয়ার্কের রিসোর্সকে মনিটর করতে পারি। আমরা যদি এই জিনিসগুলো একটু দেখি, সো আমরা এটা শেষ করে নিই, দেন আমরা দেখব। এবং উইন্ডোজ ডায়াগনস্টিক্স আছে এবং ইভেন্ট ভিউয়ার, সেখান থেকেও ইনফরমেশন পাওয়া যেতে পারে। এবং এখানে আসলে সিরিজ অফ আরপি ভার্সন 4 এর পাওয়ারশেল কমান্ডের বিভিন্ন কমান্ড দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ কমান্ডগুলো এখানে দেওয়া হয়েছে। বিশেষ করে দেখেন টেস্ট ড্যাশ কানেকশন, টেস্ট ড্যাশ নেট কানেকশন, অ্যান্ড রিজলভ ডিএনএস নেম। হ্যাঁ, এগুলি হচ্ছে আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে আপনার পাওয়ারশেলের বিভিন্ন ধরনের কমান্ড। তো এই পাওয়ারশেল কমান্ডগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে একত্রে ডিফিকাল্ট পাওয়াটা আসলে এই জায়গাটা, এই স্লাইডটা ট্রুলি ইম্পর্টেন্ট। এবং আমরা চাইবো যে এই স্লাইড অনুযায়ী প্র্যাকটিস করতে, যে কিভাবে আইপি ভার্সন 4 নিয়ে কাজ করা যায়। তার কিছু নমুনা এখানে দেখানো হয়েছে আসলে, যে আসলে পাওয়ারশেল কমান্ড আর কমান্ড লাইনের যে টুলগুলা সেগুলোর সাথে সিমিলারিটি দেখানো হয়েছে, তাহলে যাতে আপনারা বুঝতে পারেন যে এই আগের কমান্ডের কিছু কিছু কমান্ড আসলে কমান্ডের আউটপুট আসলে আগের মতন হবে না, বাট কাজ একই। হ্যাঁ, যেমন ধরেন গেট ড্যাশ নেট আইপি অ্যাড্রেস, এর সাথে আইপি কনফিগ সেম জিনিস। রাউট চেক করার জন্য টেস্ট ড্যাশ নেট কানেকশন, এর সাথে ট্রেস রাউট একই জিনিস, ট্রেসার্ট কমান্ড যেটা। এবং রেসপন্স চেক করার জন্য টেস্ট ড্যাশ নেট কানেকশন অথবা পিং, হ্যাঁ, রেসপন্স চেকের জন্য, হ্যাঁ, এটা আমরা ইউজ করতে পারি। তো সেই জিনিসগুলো আছে, তো আমরা ওরকম ওই জন্য কমান্ড লাইন টুলগুলো আমরা এখানে দেখব, যে কমান্ড লাইন টুল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। হ্যাঁ, আরেকটা জিনিস আছে মাইক্রোসফটের মেসেজ অ্যানালাইজার, মেসেজ ডেটাকে ক্যাপচার করতে পারে এবং সেভ করতে পারে মেসেজ অ্যানালাইজার। সো এটা অ্যানালাইজ করে ফিল্টার করে আমাদেরকে একটা ক্যাপচার ডেটার উপরে আমাদেরকে একটা আইডিয়া দিতে পারে, গ্রাফ বা এরকম কিছু দেখতে পাচ্ছেন সেই জিনিসগুলো দিতে পারে। এবং নেটওয়ার্ক অ্যানালাইজার দিয়ে আমরা কি করতে পারি, যে ইউএল কিভাবে টেস্ট কানেকশন রিকোয়েস্ট এগুলো করবো সেই জিনিসগুলো এখানে আমরা দেখতে পারি। সো ডেমনস্ট্রেশন এখানে আছে, তো আমরা এখানে দেখব সেই জিনিসগুলা। এই মডিউলের, সো আমরা
আমরা একটু দিচ্ছি ডেমো দেখার জন্য। ওকে, আমরা একটু শেয়ার দিচ্ছি।
ওকে, একটু দেখি। তো আমরা এখানে মাইক্রোসফটের এখানে আমরা ঢুকি। এখানে আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখানে আমাদের ওই অংশগুলো দেখব। হ্যাঁ, ধরেন যে আমাদের এখানে আমাদের সিনারিওটা হলো এরকম যে আহ, আমরা বিভিন্ন লোকেশনে অ্যাকচুয়ালি আমাদের অর্গানাইজেশন আছে। হ্যাঁ, 3টা ব্রাঞ্চে আমাদের অর্গানাইজেশন আছে। তো ধরেন 3টা ব্রাঞ্চ আমরা আমরা যদি এখানে এভাবে দেই জিনিসটা নোটপ্যাডে, আমরা ধরেন মনে করলাম যে আমাদের অর্গানাইজেশনে ধরেন যে নর্থ আমেরিকা, টরন্টোতে আছে, এবং তারা কি চাচ্ছে 3টা ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছে। 3টা ব্রাঞ্চ ডিফারেন্ট সিটিতে আছে। মনে করি আমরা branch office. Okay, so branch office 1, আমরা যদি এভাবে branch office 2, এবং আমরা branch office 3, 3টে ব্রাঞ্চের আমরা ধরেন যে 3টা ব্রাঞ্চ হলো, একটা হলো আপনার হিউস্টন যেটা ইউএসএ তে, আর একটা ব্রাঞ্চ হলো মেক্সিকো সিটিতে, আর এটা হচ্ছে পোর্টল্যান্ডে। ওকে, সো এখানে এই টরন্টো অফিসে ধরেন তাদের আইপি অ্যাড্রেস সাবনেট হলো এরকম 16.18.0/18। দেখেন আমরা কিন্তু নর্মাল সাবনেট, ডিফল্ট সাবনেট আমরা নেই নাই, আমরা এখানে সাবনেটিং করেছি, তাই না? সো এটা একটা বিষয়। এবং এখানে নেটওয়ার্ক ডিভাইসের জন্য এই সাবনেটটা ইউজ করা হচ্ছে, নেটওয়ার্ক ডিভাইস এন্ড ধরুন যে প্রিন্টার্সের জন্য এই সাবনেট নর্থ আমেরিকাতে টরন্টোতে ইউজ হচ্ছে। হ্যাঁ, এবং 19 আমরা ইউজ করছি ধরেন যে
24 সার্ভার্সের জন্য প্ল্যানিং আমরা শিখছি আসলে, তাই না? দ্যাটস ওয়াই আমরা আসলে এই জিনিসগুলো নিয়ে আসছি এখানে। সার্ভার্স এবং অবভিয়াসলি তাহলে ডেস্কটপ কম্পিউটারের জন্য একটা সাবনেট থাকবে। হুম, 52/24.0 ওকে, এটা হলো ডেস্কটপ ধরে নিলাম। এরপর ধরেন আমরা ডেস্কটপের জন্য অনেক কম্পিউটার লাগে, তো আমরা করি কি রেঞ্জটাকে একটু বাড়াই দিই, শুধুমাত্র একটা রেঞ্জের মধ্যে না, আমরা বললাম 172.16.20.0/24, তাহলে কিন্তু হিউজ একটা রেঞ্জ হয়ে গেল, তাই না? হিউজ। এরপরে আমাদের আর কি আছে? অবভিয়াসলি অর্গানাইজেশনে কি থাকে? ওয়্যারলেস ডিভাইসেস থাকে। তো সেইগুলোর জন্য আমরা রাখতে পারি ওয়্যারলেস ডিভাইসের জন্য। ওয়্যারলেস ডিভাইসেস আমরা রেখে দিলাম। এখন আমাদেরকে আমরা এটা কি আমরা আইপি ভাগ করলাম, মানে শুধু টরন্টো অফিসের জন্য? এটা কি কি শিখছি আমরা স্যার? মানে এখানে আসলে একটা আপনাদেরকে আইডিয়া দেওয়া হলো, যেহেতু এখানে আমরা প্ল্যানিং এর কথা বলছিলাম, ঠিক না? তো আমরা এইভাবে আসলে একটা আইডিয়া দিলাম আমরা, যে আসলে কিভাবে প্ল্যানিংটা হইতে পারে, যে এইভাবে কোন পোর্শনের জন্য, ডেস্কটপের জন্য, সার্ভারের জন্য, নেটওয়ার্কের অন্যান্য ডিভাইস এবং প্রিন্টারের জন্য হইতে পারে। এখন নেটওয়ার্কে অন্যান্য আর কি ডিভাইস থাকতে পারে? ধরেন যে বায়োমেট্রিক মেশিন থাকতে পারে, তাই না? থাকতে পারে। তারপরে ফ্যাক্স থাকতে পারে, তারপরে হলো যে নেটওয়ার্ক স্ক্যান ডিভাইস থাকতে পারে, হ্যাঁ, প্রিন্টার্স থাকতে পারে, সেগুলোর জন্য একটা সাবনেট, সার্ভার্সের জন্য একটা সাবনেট, ডেস্কটপের জন্য একটা সাবনেট, ওয়্যারলেসের জন্য একটা সাবনেট। তো এখন আমরা কি করতে পারি? তো এইভাবে তো আমরা তাহলে আমাদের অন্য যে এই যে কোম্পানি, একটা ফিকটিশিয়াস কোম্পানির কথা আমরা চিন্তা করছি, সেই ফিকটিশিয়াস কোম্পানিতে আমরা কি করতে পারি? আমরা চাইলে এই হিউস্টন অফিসের জন্য, মেক্সিকো সিটির জন্য, পোর্টল্যান্ডের জন্য আমরা এইভাবে কিন্তু কনফিগার করতে পারি, ঠিক না? এটা আমি বলছি, ঠিক আছে? তো এটা একটা আইডিয়া দেওয়া হলো এখানে, হ্যাঁ, যে প্ল্যানিং এন্ড ডিজাইন যেহেতু সেই জিনিসের জন্য এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমরা এখানে কিছু ওই টুল নিয়েও কাজ করব আমরা, যেমন ধরেন আইপি ভার্সন 4 ট্রাবল শুটিং এর বিষয়গুলো, এটা তো প্ল্যানিং এর বিষয়গুলো আমরা দেখলাম, যে প্ল্যানিংটা কিভাবে হইতে পারে আসলে। এটা বেসড অন আসলে কতগুলো সার্ভার, হাউ মেনি সার্ভার্স, এগুলি কোশ্চেন কিন্তু অলরেডি আমি দেখাইছি স্লাইডে। আমার মনে হয় না যে কোশ্চেন আবারও বলার দরকার আছে। আসলে ওই কোশ্চেন গুলোর উপর বেস করে আমরা আসলে এই জিনিসগুলো তৈরি করব, হ্যাঁ। আমরা তো এখানে জাস্ট বলে দিয়েছি যে এই সাবনেট, হ্যাঁ। তো আমরা আমাদের সিনারিও অনুযায়ী তৈরি করব আসলে এগুলা, হ্যাঁ। আমাদের প্র্যাকটিক্যাল সিনারিওতে কি কি হতে পারে, তো একটা আইডিয়া দেওয়া হয়েছে এখানে, যে সার্ভার্সের জন্য একটা সাবনেট, তারপর প্রিন্টার্সের জন্য একটা সাবনেট, ডেস্কটপ কম্পিউটারের জন্য, ওয়্যারলেসের জন্য, এগুলির জন্য ডিফারেন্ট সাবনেট আমরা ইউজ করব। তো সেই কথাটা আসলে এখানে বলা হয়েছে। তো আমরা এখন একটু ডিফারেন্ট টপিকে চলে যাব, সেটা হলো যে টেস্টিং এর বিষয়টা। তো
টেস্টিং এর ক্ষেত্রে দেখেন যেটা আমরা অলরেডি জেনে এসেছি, কিন্তু ওইখানে আসলে আমরা তো পিং করে অভ্যস্ত, তাই না? বাট আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি, আমরা পাওয়ার শেলে দেখি যে পাওয়ার শেলে আসলে আমরা কিভাবে করতে পারি, তাই না? তো গেট ড্যাশ নেট, হ্যাঁ, অ্যাডাপ্টার, হ্যাঁ, নেট অ্যাডাপ্টার দিলে নেট অ্যাডাপ্টার রিলেটেড ইনফরমেশন গুলো আমাদেরকে দেখাবে। হ্যাঁ, এই যে আমার এখানে নেট অ্যাডাপ্টার কয়টা আছে, এগুলো অ্যাকচুয়ালি ভার্চুয়াল, বুঝতেই পারছেন। তো এর ইন্ডেক্স নাম্বার কি, আবার আমরা চাইলে কি করতে পারি, আমরা বলতে পারি যে ওকে ফাইন, নেট অ্যাডাপ্টার সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা কি করতে পারি, গেট ড্যাশ নেট আইপি, না এটা তো ভুল লিখে ফেলছি, গেট ড্যাশ নেট আইপি অ্যাড্রেস। দেখেন আমার এখন আইপি অ্যাড্রেস গুলো দেখাবে, হ্যাঁ, নেটের আইপি অ্যাড্রেস কি কি আছে আমার এখানে। সো আমাদের এখানে দেখেন 172.16 সিরিজের আইপি আছে, হ্যাঁ, বেশ কয়েকটা আইপি অ্যাড্রেস এখানে আছে, আমাদেরকে দেখাচ্ছে আইপি ভার্সন 6 এর এরকম, হ্যাঁ। এখানে আমরা একটা দেখি যে আমাদের এগুলো আইপি ভার্সন 6, এখান থেকে শুরু হয়েছে আইপি ভার্সন 4, 172.16.18.1, 172.16.19.1, বিভিন্ন ভার্চুয়াল সুইচ আসলে আছে, বুঝছেন, সিম্পলি। সো আইপি অ্যাড্রেস 172.16.0.1 ও কিন্তু আছে এখানে, হ্যাঁ, ইন্টারফেসে। তা আমরা এখানে দেখেন কিভাবে কেস ড্যাশ নেট কানেকশন, আমরা স্পেস দিয়ে আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম। দেখেন কিভাবে এখানে আইপি পাওয়ার শেলে অ্যাকচুয়ালি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে আইপি অ্যাড্রেসটাকে আমরা টেস্ট করতে পারি, হ্যাঁ, ইকো রিপ্লাই এখানে দেখাচ্ছে, এবং আলটিমেটলি আমাদেরকে আসলে একটা রেজাল্ট দিবে, হ্যাঁ, ওয়েটিং। এই যে এখানে বলছে যে রিমোট অ্যাড্রেস কত এবং সেটা কোন ইন্টারফেসের সাথে অ্যাটাচড আছে, সোর্স অ্যাড্রেস কি, এবং পিং সাকসেস হয়েছে না ট্রু হয়েছে। তা আমরা নিজেদেরকেই পিং করেছি আসলে, হ্যাঁ। তো দেখেন আমরা এবার একটু অন্যভাবে পিংটা করব, বা আইপি পাওয়ার শেলের টেস্টিংটা করব। তো আমরা টেস্ট ড্যাশ নেট কানেকশন ড্যাশ ট্রেস রাউট, দেখছেন ট্রেস রাউট টিওআর ড্যাশ, এটা একটা সার্ভার আছে svr1.aratam.com। সো আমরা এখানে কিন্তু দিয়েছি, হ্যাঁ। তো টেস্ট ড্যাশ দেখেন ডিফারেন্ট সাবনেটে কিন্তু, দেখছেন 18 সাবনেটে, এবং আমরা কিন্তু আছি হলো 0 সাবনেটে। সো অবভিয়াসলি সে রাউটার পার হয়ে এটা কিন্তু নিয়ে আসছে ট্রেস রাউটটা, এবং ট্রেস রাউটটা একটু ডিফারেন্ট, তাই না? দেখেন কোন ইন্টারফেস দিয়ে গেছে সেটা বলতেছে, এবং সোর্স অ্যাড্রেসটা কি 18.1, এবং রিমোট অ্যাড্রেস কি সেটা দেখাচ্ছে, এবং পিং রিপ্লাই টিটিএল কতক্ষণে এটা দেখাচ্ছে। তো এটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে যে আসলে সে টুলগুলো এখানে আসলে কিভাবে কাজ করবে, ঠিক আছে? তো আমরা এখানে আমরা আরেকটা ক্লায়েন্টে আমরা চলে যাব, CL1 এটাকে বলছি আমরা। CL1 এ আমরা চলে যাব কিছু ট্রাবল শুটিং এর জিনিসপত্রগুলো দেখানোর জন্য, হ্যাঁ। এবং এই CL1 এ
একটা ডোমেইন কন্ট্রোলার আমাদের এখানে আছে LON-DC1। তো এখানে আমরা DC1 এর সাথে আমরা কমিউনিকেট করবো অ্যাকচুয়ালি, হ্যাঁ। LON-DC1 ব্যাকস্ল্যাশ, হ্যাঁ। এই যে দেখেন এখানে আছে কিছু আমাদের ল্যাব ফাইলস আছে। তো সেই ল্যাব ফাইলস থেকে আমরা দেখতে পাবো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আমাদের এই জিনিসগুলো আছে। তো এইগুলো অ্যাকচুয়ালি কি করা হয়েছে, যে কিছু ট্রাবল ক্রিয়েট করার জন্য এই ফাইলগুলো তৈরি করা হয়েছে, হ্যাঁ। যে প্রবলেম আমরা তৈরি করব এই স্ক্রিপ্টের মাধ্যমে, হ্যাঁ। তো আমরা এটাকে CL1 কে আমরা জাস্ট কপি করে নিয়ে আসবো, হ্যাঁ। আমরা জাস্ট পেস্ট করে দিলাম এখানে, এবং এটাতে আমরা জাস্ট কি করব, আমরা রাইট ক্লিক করে আমরা জাস্ট কি করব, রান উইথ পাওয়ারশেল, এটা আমরা করব। তো এখানে এক্সিকিউশন পলিসিকে বাইপাস করার কথা বলছে, আমরা বলছি ইয়েস। জাস্ট এই পর্যায়ের জন্য এই যে দেখেন এখন কিন্তু আর কি করতে পারছে না সে, ডিসি একটু আগে কিন্তু আমরা DC1 থেকে ওটা নিয়ে আসছি, ঠিক না? এখন আর কিন্তু সে কমিউনিকেট করতে পারছে না। তো এখানে কমিউনিকেশনের বিষয়টা কেন পারছে না, সেই ট্রাবল শুটিং এর বিষয়গুলোই অ্যাকচুয়ালি এখানে আসবে, হ্যাঁ। তো এখানে আমরা ক্লায়েন্ট 1-এ এই জিনিসটা করলাম, সেম ধরনের কাজটা আমরা ক্লায়েন্ট 2-তে যাব, আরেকটা মেশিন ক্লায়েন্ট 2। এটা আমাদের কত, CL1। সো আমরা চলে যাব CL2-তে। CL2-তে CL2-র ক্ষেত্রেও আমরা সেই একই কাজটা করব, আমরা এক্সপ্লোরারে চলে যাই। তা কিভাবে ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা LON-DC1 ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এন্টার। আমাদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে না, আমরা দিয়ে ঢুকে গেলাম, হ্যাঁ। ল্যাব ফাইলস এবং MOD01, এখানে CL2 আসছে, জাস্ট কপি করে নিয়ে আসি এখানে, পেস্ট, ক্লোজ করে দিই।
run with PowerShell. কি বলে? Run with আচ্ছা যাই হোক, আমরা এই দুইটা মেশিনে এটা করলাম, তাই না? তো আমরা CL1 এ চলে যাই এবং এখানে আমরা টেস্ট করি নেটওয়ার্ক কানেকশনটাকে পাওয়ারশেলে গিয়ে। আমরা বলি টেস্ট ড্যাশ নেট কানেকশন LON ড্যাশ DC1। এই যে দেখেন সাকসেসফুল হয় নাই, পিং সাকসিডেড ফলস। সো আমরা কি করব, গেট ড্যাশ নেম রেজলিউশন অফ DC ফেল, গেট ড্যাশ নেট IP অ্যাড্রেস, একটু আগে আমরা এই কমান্ড দেখেছি, দিয়ে আমরা লন্ডনের IP অ্যাড্রেসটা দেখব। দেখেন কি করছে, 169.254 পেয়ে গেছে, তাই না? লন্ডন নেটওয়ার্কটা 169.254 পেয়েছে। সো দ্যাটস ওয়াই সে DHCP থেকে IP পায় নাই, সো সে কাজ করতে পারে নাই। তো আমরা এই জন্য এখন কি করব, এই নেটওয়ার্ক অ্যাড্রেসে একটা IP দিব। যেমন ধরেন এখানে আমরা যদি নো ইন্টারনেট অ্যাক্সেস, আমরা লন নেটওয়ার্কে যদি যাই এবং দেখেন ডিটেইলে 169.254, অর্থাৎ কিনা অটোমেটিক IP অ্যাড্রেস এনেবলটা করা আছে, হ্যাঁ। এবং সে IP পায় নাই দেখে সে কিন্তু গেটওয়ে থাকা সত্ত্বেও কিন্তু যেতে পারে নাই, হ্যাঁ। তো আমাদেরকে কি করতে হবে, এখানে একটা IP বসাইতে হবে। এটা ছিল হলো ওই স্ক্রিপ্টের কারসাজি। তো আমরা কি করব, নিউ ড্যাশ ড্যাশ নেট নেট IP অ্যাড্রেস আমরা দিব, আসলে নেট ফায়ারওয়াল IP অ্যাড্রেস, এবং ড্যাশ ওই আমাদের ওইটা ইন্টারফেস এলিয়াস, আমাদের ইন্টারফেস এলিয়াস ছিল হলো লন্ডন আন্ডারস্কোর নেটওয়ার্ক, নেটওয়ার্ক। এবং আমরা এখানে IP অ্যাড্রেস কি দিতে চাই, IP অ্যাড্রেস দিতে চাই 172.16.0.50. এবং প্রেফিক্স লেংথ, যেটাকে আমরা বলি সাবনেট মাস্ক, প্রেফিক্স লেংথ হবে হলো 24, এবং আমরা এন্টার দিয়ে দিচ্ছি। প্রেফিক্স লেংথ আমরা একটা স্পেস দিব, এবার হয়েছে। সো আমরা দেখবো যে এবার 169.254 না হয়ে 50 হয়ে গেছে, এবং আমরা যদি যাই ট্রুলি আমরা দেখতে পাবো যে হ্যাঁ আসলেই IP অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে এটা হয়েছে। সো আমরা যাই লন্ডন নেটওয়ার্কিং, ডিটেলে গেলেই আমরা বুঝতে পারবো যে 50 হয়ে গেছে, হ্যাঁ। আমরা যদি সত্যি ঢুকি ইন্টারফেসে, তখন আমরা আরো দেখতে পাবো যে হ্যাঁ এটা হয়েছে। তো এটা কিন্তু আমরা একেবারে দেন এন্ড দেন দেখে ফেললাম। এখন আমরা আরেকটা মেশিন দেখব, এটাকে বলে টেস্ট ড্যাশ নেট কানেকশন টর ড্যাশ SVR1। হ্যাঁ, এই মেশিনটা আছে টর ড্যাশ SVR1। সো আমরা এখানে দেখবো যে টর ড্যাশ SVR1 এর সাথে দেখবো যে পিং সাকসেসফুল হয়েছে, হ্যাঁ। সো আমরা দেখতে পাবো যে পিং সাকসেসফুল হয়েছে। তো ইভেন আমরা যদি এবার ওই কমান্ডটা দেই, আগে যে কমান্ডটা ছিল ডিসির কমান্ডটা, যেটাতে আমরা ফেইল হয়েছিলাম প্রথমে, হ্যাঁ, এই যে কমান্ডটা দেখি, আমরা এই কমান্ডটা দিয়ে এবার আমরা দেখি যে দেখেন এবার কিন্তু ট্রু সাকসেসফুল হয়ে গেছে। অথচ শুরুতে আমরা কিন্তু দেখছি যে আমাদের প্রবলেম হয়েছে, যে ফলস ছিল ডিসিতে। এবার কিন্তু আর ডিসিতে ফলস নাই, এবার কিন্তু যে ডিসিতে পিং করে পেয়েছে সে 10.0 রিমোট অ্যাড্রেস সে পেয়ে গেছে। সো
আমরা এখানে দেখলাম কিভাবে আমরা একটা পাওয়ারশেলের মাধ্যমে নেটওয়ার্কে অ্যাড্রেস দিতে পারি এবং একটা ট্রাবল শুটিং আমরা করতে পারি আসলে পাওয়ারশেলের মাধ্যমে। সো এখানে আমরা টেস্ট 2 তে চলে যাব, সেখানেও আমরা কিছু কাজ করেছি। সো আমরা টেস্ট 2 তে CL2 তে চলে যাব। CL2 তে গিয়ে আমরা এখানেও পাওয়ারশেলে যাব। পাওয়ারশেলে চলে যাব। সো আমরা এখানে টেস্ট ড্যাশ নেট কানেকশন LON ড্যাশ TC1 আমরা দিলাম এন্টার। আমরা দেখি রিপ্লাই হিসেবে কি আসে। এটা ট্রু আসছে, তাই না? ট্রু আসছে। এখন আমরা দেখি, গতবার আমরা দেখেছি টর সার্ভারের সে কমিউনিকেট করতে পারে, হ্যাঁ? তাহলে আমরা এখানে নট রেসপন্ডিং দেখাচ্ছে। আসলে অনেক কাজ করেছি তো এখানে। আমরা একটা পাওয়ারশেল ওপেন করে নিই, অসুবিধা নেই, একই কথা। পাওয়ারশেল আমরা টেস্ট ড্যাশ নেট কানেকশন TOR ড্যাশ SVR1 দিলাম আমরা দেখার জন্য যে এখানে টর থেকে কমিউনিকেশন করা যায় কিনা। আমরা দেখতে পারলাম যে আসলে টর থেকেও কমিউনিকেশন করা যাচ্ছে। সো আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো যে আমাদের টেস্ট ড্যাশ কানেকশনে চলে আসি। আমরা টেস্ট ড্যাশ কানেকশনে গিয়ে আমরা 172.16.0.1 আমরা কমিউনিকেট করি, দেখি আমরা পারি কিনা। পিং সাকসেসফুল আমরা দেখি পাই কিনা। সো আরেকটা মেশিন থেকেও আমরা যাতে কানেক্টিভিটিটা দেখতে পারি। আমরা দেখলাম। এখন আমরা দেখে নিই যে এই মেশিনের গেট ড্যাশ নেট IP অ্যাড্রেস আছে একটা, আর একটা আছে কনফিগারেশন। দেখি আমরা কনফিগারেশন, এই যে দেখেন কনফিগারেশন দেখা দিচ্ছে, হ্যাঁ 10.0 এবং এখানে IP অ্যাড্রেস হলো 0.15 এবং আমরা যদি গেটওয়েটা না রাখতাম, ধরেন যে আমরা কি করি, এখানে ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে গিয়ে আমরা যদি গেটওয়েটা না দেই, হ্যাঁ ধরেন গেটওয়েটা না দিলাম, নো ইন্টারনেট অ্যাক্সেস ডিফারেন্ট। আমরা এখানে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে গিয়ে আমরা জাস্ট গেটওয়েটাকে রিমুভ করে দেব, গেটওয়েটা থেকে। সো গেটওয়ে রিমুভ করলে অসুবিধাটা কি, ধরেন এটা আমরা একটা প্রবলেম ক্রিয়েট করেছি, গেটওয়ে রিমুভ করে দিলাম, হ্যাঁ। সো গেটওয়ে রিমুভ করলে তো অন্য নেটওয়ার্কে আসলে অ্যাক্সেস করতে সে পারবে না, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা যদি টর সার্ভারে যাই বা ডিসি তে যাই, দেখতে পাবো যে কানেকশন এটা জিরো নেটওয়ার্কে, বাট টরে পারবো না, টর ডিফারেন্ট নেটওয়ার্ক, এই যে টর SVR।
আনরিচেবল দেখানোর কথাই যে ডট ইজ ভেয়ার আনরিচেবল হয়েছে। এখন আমরা কি করতে পারি যে আমরা ওখানে গেটওয়েটাও দিয়ে দিতে পারি, গেটওয়েটা দিলেই আমাদের এখানে কাজ করবে। তা আমরা কি করতে পারি, নিউ ড্যাশ, প্রথমে আমরা অ্যাকচুয়ালি সেট ড্যাশ নেট আইপি set dash net IP address, আমরা ড্যাশ ইন্টারফেস ADS আমরা বলে দিচ্ছি আন্ডারস্কোর লন্ডন নেটওয়ার্ক। এটা কোথা থেকে বলছি, কারণ আমরা দেখে এসছি, এই যে দেখছেন লন্ডন আন্ডারস্কোর নেটওয়ার্ক, দ্যাটস ওয়াই আমরা ওই নামটা দিয়েছি। ড্যাশ আইপি অ্যাড্রেস আমরা দিব না, IP address prefix origin না prefix length একটা জিনিস দেখে নেই, get dash এখানে আমরা দেখে নিতে পারি, নো আমাদের দরকার নেই সব কিছু করার। এইখানে আমাদের আছে আসলে যে এখানে আমরা কি কি দিতে পারি। হ্যাঁ, আমরা প্রথমে অন্য একটা অ্যাড্রেস দিচ্ছি, আসলে পার্সেল ঠিক মতো কাজ করতেছে না।
দেই। রিমুভ ড্যাশ নেট আইপি অ্যাড্রেস, এই অংশটুকু দেখে নিই। ইন্টারফেস এলিয়াস লন্ডন আন্ডারস্কোর নেটওয়ার্ক এবং আইপি অ্যাড্রেস আমরা দেখে এসেছি 172.16.0.51। প্রেফিক্স লেন্থ হলো 24 এবং ডিফল্ট গেটওয়ে 0.2 কোলন এটা আমরা দেখব। আমরা ওই যে ডিলিট করে আসছি যে ওই কারণে আসলে দেখাচ্ছে না। একটু রিমুভ করে দিয়ে দেখবো, আমরা ম্যানুয়ালি রিমুভ করছি। হ্যাঁ, বাট we could do it on PowerShell also. 172.16.0.2 এটা দিলাম। ওকে ওকে and ওকে, তো আমরা এবার আগের কমান্ডটা দিলে we are good to go. কি বলে একটু দেখি। 172.16.2 সবই তো ঠিক আছে। 172.16.51 লন্ডন আন্ডারস্কোর নেটওয়ার্ক। ডিফারেন্ট কোথায়?
আচ্ছা, এই কমান্ডটা কোনো কারণে কাজ করছে না, এটা আমরা দেখবো যে কি জন্য কাজ করছে না। বাট কমান্ডটা আমি আপনাদের বক্সে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এটা নিয়ে এটা দেখেন কোথাও একটা জায়গায় দিয়ে। ওকে, এটা চ্যাট বক্স থেকে একটু কপি করে নিন। ওই লন্ডন আন্ডারস্কোর নেটওয়ার্কের জায়গায় অন্য কোনো কিছু দিবেন, তাইলেই হবে। আপনার দেওয়া নেটওয়ার্ক এলিয়াসটা দিবেন। তো আমাদের উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি যে রিমুভ করা, এটা একটু এনশিওর করা লাগবে যে রিমুভ করা, এবং তারপর টেস্ট করা, তাহলে দেখা যেত যে এটা কাজ করতো আর কি, ব্যাপারটা এরকম ছিল। তো তাহলে সাকসেসফুল হবে, ব্যাপারটা এরকম। তো নর্মাল ওয়েতে আপনার এই ট্রাবল শুটিংটা একদমই ইজি, তাই না? বাট পাওয়ার শেলে কিভাবে করা যায় সেটা হচ্ছে বিষয়। তো সেই করতে গিয়ে বিভিন্ন ইস্যুর সম্মুখীন হইতে পারে, বা ধরেন যে এখানে কি আসছে এটা একটু দেখি, এখানে ওরা কি করছে। ওরা কিন্তু সেম কমান্ডটা দিচ্ছে, দেখছেন? ওরা সেম কমান্ডটা দিছে, আউট নাল। আমি আর দু একবার টেস্ট করবো না, দেখবো না কি অবস্থা। তো ট্রাবল শুটিং এর মোটামুটি এই জিনিসপত্রগুলাই আছে এখানে। আইপি ভার্সন 4 এর তো দেখলাম আমরা, আইপি ভার্সন 6 এরও আমরা কিছু জিনিস দেখবো আমরা সামনের দিন। তো আইপি ভার্সন 4 এবং 6 দেখার পরেই আসলে আমরা যাব হলো ডিএসসিপি তে, হ্যাঁ, কারণ ডিএসসিপি রিলেটেড টু আইপি ভার্সন 4 এন্ড 6। সো আইপি ভার্সন 4 এন্ড 6 এর ডিসকাশন না হয়ে আসলে ডিএসসিপি তে যাওয়াটা মোটেও উচিত না। তো একটা ধারাবাহিকতার বিষয় আছে। তো আজকে মোটামুটি এই পর্যন্তই আমি রাখছি, ঠিক আছে? আগামী দিন তাহলে আমরা আইপি ভার্সন 4টা দেখবো, দেখে দেন ডিএসসিপি তে যাবো। আইপি ভার্সন 4 তো বড় কিছু না, অ্যাড্রেস বড়, বাট আলটিমেটলি জিনিসগুলা বিভিন্ন ধরনের আইপি ভার্সন 6 এর অ্যাড্রেসেস এগুলি নিয়ে এখানে কথা হবে আর কি আসলে, এবং কিভাবে আইপি ভার্সন 6 অ্যাড্রেস আসলে দেওয়া যায় উইন্ডোজ সার্ভার 2016 এ, সেই জিনিসগুলো নিয়ে কথা হবে। তো ঠিক আছে, আজকে ইনশাল্লাহ আমরা এই পর্যন্তই রাখি। ইনশাল্লাহ আমরা সামনের দিন আইপি ভার্সন 6 নিয়ে কথা বলবো। ওকে, আর কারো কোনো কোয়ারিজ আছে কিনা বলেন? ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।